এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। শিশির মনিরের চিঠি পেয়ে হতবাক তারেক রহমান। কি আছে জামায়াত নেতা শিশির মনিরের চিঠিতে? কেন ভাইরাল এই চিঠি? চাঞ্চল্যকর তথ্যভাস। আরও জানাবো, আবারও ব্যর্থ হচ্ছে তারেক রহমান। এবারও হরমুজ পাড়ি দিতে পারল না বাংলার জয়যাত্রা। বিএনপি সরকারের সাথে ইরানের এ কেমন আচরণ? আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। আজকের দিনটা 17 এপ্রিল 2026 দেশের রাজনীতিতে নতুন করে নাড়া দিয়েছে। 2024 সালের গণ অভ্যুত্থানের পর বদলে যাওয়া বাংলাদেশে আজ এমন একটা ঘটনা ঘটেছে যেটা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা খোলাখুলিভাবে বলছেন এটা যেন হঠাৎ ভূমিকম্প। দেশের প্রধানমন্ত্রী এবং বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানকে সরাসরি খোলা চিঠি লিখেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। এই চিঠি মুহূর্তেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পুরো রাজনৈতিক অঙ্গন জুড়ে বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়েছে। আসলেই এমন একটা সময়ে যখন মানুষ রাজনীতিতে খানিকটা বিরক্ত আর উদাসীন, হঠাৎ এই চিঠি একটা নতুন আগ্রহ এনে দিয়েছে। খেয়াল করলেই দেখা যায় শিশির মনির শুধু একজন নামকরা আইনজীবী নন, তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নীতিধারাতেও সরাসরি জড়িয়ে। ফলে এই চিঠিকে কেউই নিছক একজন নাগরিকের ব্যক্তিগত মন্তব্য বলে উড়িয়ে দিতে পারছেন না। পুরো ব্যাপারটা একজন আইন জ্ঞানের চোখ দিয়ে হলেও দেশের প্রধান নির্বাহীর জন্য স্পষ্টতই একটি কৌশলী রাজনৈতিক বার্তা এবং সতর্কীকরণ। বিশেষ করে বর্তমান সরকারের ভেতরে নানা চাটুকারিতা আর পরিবারতন্ত্র নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, এই চিঠির টাইমিং নিয়ে বিশেষজ্ঞরা বলছেন এটা একেবারে পরিকল্পিত। এবার চিঠির কথায় আসা যাক। চিঠির শুরুতেই শিশির মোহাম্মদ মনির অকপটে লিখেছেন, আজ আমি আপনাকে কয়েকটা অপ্রিয় সত্য কথাই বলবো। আপনি এখন ক্ষমতায়, তাই আশেপাশের অনেকে হয়তো এসব কথা বলতে সাহস পাবে না, অনেকে হয়তো ভয়ে বলবেই না। এমন সরাসরি ভাষা ব্যবহার, যেখানে কোনো ঘুরিয়ে না বলে স্পষ্টভাবে ক্ষমতার কেন্দ্রকে প্রশ্নবিদ্ধ করা, এটা কম দেখা যায় আমাদের রাজনীতিতে। শিশির মনির আসলে মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন গত 17 বছরের আওয়ামী শাসনে ক্ষমতার চারপাশে চাটুকারেরা কিভাবে শেখ হাসিনাকে বাস্তবতা থেকে আলাদা করে ফেলেছিলেন। তার মনে করিয়ে দেওয়া, ডিগ্রির পর ডিগ্রি, পদকের পর পদক দিয়ে কেউও শেষ রক্ষা পায়নি। বিশ্লেষকরা বলছেন এই জায়গাটাই সবচেয়ে শক্তিশালী বক্তব্য। অন্ধ অনুসরণ আর তোষামোদের ভবিষ্যৎ ঘোরতর অন্ধকার। সবচেয়ে চমকপ্রদ অংশ অবশ্যই যখন শিশির মনির 6-7টি নির্দিষ্ট চাটুকারিতার উদাহরণ টেনে এনেছেন। এসব কথা তিনি হাওয়ায় বলেননি, বরং নজির আর ফ্যাক্ট দিয়েই ফাঁস করেছেন। প্রথম উদাহরণটা ছিল শিশু মুক্তিযোদ্ধা তত্ত্ব। জাতীয় সংসদে যেভাবে তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা বানানো হয়েছে, কি হাস্যকর এবং অতি তোষামোদপূর্ণ দাবি ছিল সেটা। তিনি জোর দিয়ে বলেছেন, একটা গণতান্ত্রিক দেশে এমন দাবি আসলে নিজেদের মূর্খতা আর চাটুকারিতার পরিচয় ছাড়া আর কিছুই না। তারপর আছে টাইম ম্যাগাজিন ইস্যু। তারেক রহমান 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় নাম তুলতেই সংসদে পুনরায় অভিনন্দন প্রস্তাব আসা, এটা নিয়েও প্রশ্ন তুলেছেন শিশির মনির। দর্শকদের একরকম চিন্তা করতে বলেছেন, এসব তো মানুষ জানেই, তাহলে সংসদে আলাদা করে আবার এত ঢাকঢোল বাজানোর কারণ কি? তার ভাষায় এটা নিচ্ছক লোক দেখানো চাটুকারিতা। আরেকটা বিস্ফোরক দৃষ্টান্ত, জাইমা রহমানকে শিক্ষামন্ত্রীর ভিআইপি প্রোটোকল দেওয়া। তারেক রহমানের মেয়ে, সরকারে কোনো আনুষ্ঠানিক পদ নেই, তারপরেও তাকে শেখানোর দায়িত্ব আর ভিআইপি মর্যাদা দেওয়া। তাতে অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে কি নতুন করে রাজতান্ত্রিক কোনো উত্তরাধিকার তৈরির প্রস্তুতি চলছে? শিশির মনিরও তার চিঠিতে এই প্রশ্নটাই সামনে এনেছেন। দেশের বিভিন্ন ঘরোয়া আড্ডা থেকে শুরু করে সংবাদ মাধ্যমও এখন এই বিষয় নিয়ে আলোচনা করছে। রাজনীতিতে ব্যক্তিগত পরিবারের এমন আধিপত্য কতটা যুক্তিসঙ্গত? আরেকটি শোকেস উদাহরণ, প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে মুঘল সম্রাট বাবরের সাথে তুলনা করা। এটা শুনেই সাধারণ মানুষ ভাবে দেশের রাজনীতিতে চাটুকারিতা কতটা গভীরে ঢুকে গেছে। আর এই তুলনার কমিক দিকও ছাড়েননি শিশির মনির। তিনি স্পষ্ট বলেছেন, গণতান্ত্রিক প্রধানের সাথে রাজতান্ত্রিক মডেলের প্রধানের তুলনা করা মানে নিজেদের বুদ্ধিহীনতার নিঃসন্দেহে প্রকাশ করা। সবশেষে স্বাধীনতা পুরস্কারের বেলায় শিশির মনির প্রশ্ন তুলেছেন, স্বজনপ্রীতির ক্যান্সার যদি
যদি শেষ না করা যায় তাহলে 2024 সালের মতো নতুন আরেকটা গণ অভ্যুত্থান চলেই আসবে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, অতিরিক্ত চাটুকারিতা আর পরিবারের প্রতি অন্ধ পক্ষপাত শেষ পর্যন্ত সরকারকেই ডুবিয়ে দেবে। মতকথা এখন দেশের রাজনীতিতে শিশির মনিরের চিঠি শুধু আলোচনার বিষয় না, এটা একটা বড় বার্তা। চাটুকারদের আসল রূপ সামনে তুলে ধরে দেশের রাজনৈতিক নেতৃত্বকে সাহসিকতার সাথে মেয়াদোত্তীর্ণ নীতিগুলো ছেড়ে দিতে বলে দিয়েছেন তিনি। আর মানুষের মনেও প্রশ্ন জাগাচ্ছেন, পুরনো ভুলের পুনরাবৃত্তি কি বন্ধ হবে, নাকি আবার একই ইতিহাস ফিরে আসবে? নিজেদের ভবিষ্যৎটাই এখন রাজনৈতিক শুদ্ধতার উপর জোরদার হয়ে আছে। শিশির মোহাম্মদ মনির মনে করেন, নিজের শাসনকালে নিজের মেয়ের হাত দিয়ে নিজের মাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দিতে উদ্যোগ নেওয়া ব্যাপারটা সাধারণ মানুষের কাছে ভীষণ নেতিবাচকভাবে ধরা পড়েছে। মানুষের বিস্ময়ের জায়গা তৈরি হয়েছে এমন স্পষ্ট আত্মপরিচয়ের লেনদেন দেখে। এই ঘটনায় কেবল পরিবারতন্ত্র নয়, ক্ষমতার কেন্দ্রে আত্মীয় স্বজনের আধিপত্য আরও স্পষ্ট হয়ে উঠেছে। শুধু এখানেই থেমে থাকেননি শিশির মনির। তিনি অভিযোগ তোলেন, বিসিবি এখন যেন একটা কেবল রাজনৈতিক নেতাদের সন্তানদের ক্লাব, যারা বাবাদের পরিচয়ে পদপদবি পায় সহজেই। ওখানে নীতিনৈতিকতা বা যোগ্যতা বড় নয়, বরং পরিচয় ঈর্ষার কথা। তিনি মজা করেই বলেন, বিসিবি যেন মিলন মেলা, যেখানে নেতা মন্ত্রীদের ছেলেমেয়েরাই মুখ্য ভূমিকা নেয়। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বিভক্ত এই পায়ে ধরে সালাম সংস্কৃতি বন্ধ করতে বলেছেন ঠিকই, কিন্তু নেতৃবৃন্দের ছায়ায় বেড়ে ওঠা এই দাসত্বের সংস্কৃতি এখনও বহাল তবিয়তে আছে। এটা মনিরের চিঠিতে গাঢ়ভাবে উঠে এসেছে। এই চিঠিতে শুধু নেতিবাচক কথাই নেই, একটু ইতিবাচক দিকও তিনি টেনেছেন। তারেক রহমানের সাধারণ পোশাক পরার, প্রোটোকল কম ব্যবহার করার, সোজা চলাফেরা এবং সময় মতো অফিসে যাওয়ার প্রশংসা করেছেন শিশির মনির। তিনি এসব ছোটখাটো মানবিক দিক তুলে ধরেছেন, যেন পাঠক বুঝতে পারে দলনেতাদের মাঝেও সাধারণ মানুষের গুণ থাকতে পারে। কিন্তু প্রশংসার পরেই তিনি একদম স্পষ্ট রাজনৈতিক বার্তা দেন। পুরো সমাজে বা বিশেষ করে তরুণদের মধ্যে তোষামোদি আর মুনাফিকি নিয়ে ক্ষোভ রয়েছে। কেউ এটি আর মেনে নিতে চায় না, অর্থাৎ মানুষ এখন কথা কম, কাজ বেশি দেখতে চায়। এরপর তিনি পরিবারতান্ত্রিক একনায়কতন্ত্রের সমালোচনা করেন। এটা নতুন প্রজন্মের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আজ যারা আন্দোলন বা গণ অভ্যুত্থান চালিয়ে যাচ্ছে, তারা আসলে কোনো রাজপরিবার, রাজবংশ বা রাজনৈতিক বংশতন্ত্রে বিশ্বাস রাখে না। তাদের কাছে যোগ্যতা আর অবদানই সেরা মাপকাঠি। মনির পরিষ্কার করে ইঙ্গিত দেন, জিয়াউর রহমান বা খালেদা জিয়া তাদের কর্মগুণে, সংগ্রাম আর অবদানে বড় হয়েছিলেন। ব্যক্তিগত যোগ্যতার জোরেই তারা ইতিহাসে তাদের স্থান পেয়েছেন। কিন্তু এখন সেই পুরনো যুক্তি দেখিয়ে নতুন প্রজন্মকে বোকা বানানোর দিন শেষ। তরুণরা গাইডেড রাজনীতি চায় না, তারা বাস্তব কাজ দেখতে চায়। চিঠির একদম শেষে এসে শিশির মনির সরকারের সবচেয়ে বড় রাজনৈতিক ব্যর্থতার দিকে তুলে ধরেন। সরকারি প্রতিশ্রুতি আর কর্মের মধ্যে অমিল নিয়ে সরাসরি আঘাত করেন। তিনি লেখেন, কথা আর কাজ মিলিয়ে চলা বড় গুণ, কিন্তু সরকারের জুলাই সনদ বাস্তবায়নে স্পষ্টভাবে গড়িমসি হচ্ছে। প্রস্তাবিত গণভোট নিয়ে সরকার নিজেরাই কথা ভেঙে দিচ্ছে, জনস্বার্থকে উপেক্ষা করছে। এতে সরকারের ব্যক্তিত্ব, বিশ্বাসযোগ্যতা সব ঘুরে যাচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে এই একটা প্যারাগ্রাফের ভেতরেই গোটা চিঠির আসল মর্মটাই লুকিয়ে রয়েছে। এনসিপি, জুলাই আন্দোলনকারী কিংবা জামায়াত এরা যুগ ধরে যে দাবি জানিয়ে আসছে, বিশেষত জুলাই সনদ ও গণভোট নিয়ে, বিএনপি সরকার সেগুলো নিয়ে নানা তালবাহানা করে অবজ্ঞা করছে। দিব্যি নিজস্ব শাসনের নিয়মে দেশ চালাচ্ছে আর আন্দোলনের মূল দাবি থেকে দূরে সরে যাচ্ছে। শিশির মনির একজন আইনজীবী এবং রাজনৈতিক নেতার চোখ দিয়ে যুক্তি আর দলিল তুলে ধরে পাঠককে বোঝান, আসলে সরকার জনগণকেই সবচেয়ে বেশি ঠকাচ্ছে, তাদের সঙ্গে করা প্রতিশ্রুতি রাখছে না। এই ফেসবুক পোস্টটা এমনি কোনো ক্ষণস্থায়ী মতামত না, বরং 2026 সালের বাংলাদেশে বিএনপি সরকারের সামনে দেওয়া প্রথম সজোর, সংগঠিত এবং মোটামুটি উচ্চকণ্ঠ সতর্কবার্তা। পরিবারতন্ত্র আর তোষামোদির পুনর্বাসন কিংবা জুলাই সনদ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার মতো গুরুতর অভিযোগ আর বেশি দিন চেপে রাখা যাবে না। সরকার এসব সংশোধন না করলে সামনে বাংলাদেশের রাজনীতিতে নতুন রকম এক সংঘর্ষ, মোড় আর আলোড়ন না এসে উপায় নেই। সব মিলিয়ে এই চিঠিটা বর্তমান সরকারের জন্য কেবল একটা সমালোচনা নয়, ভবিষ্যতের ঝড়ের বিপদ সংকেত হয়ে গেল। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।